ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। অভিবাসী বিতরণ ও গাজা ইউক্রেন নীতির বিরোধিতায় রাজপথে লাখো মানুষ। হোয়াইট হাউসের সামনে থেকে কয়েকজন আটক। পরমাণু ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্র রুদ্ধদ্বার বৈঠক। 4 ঘন্টার আলোচনায়ও আসেনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত। 26 এপ্রিল তৃতীয় দফায় বসবে দুদেশ। এবং বিশ্বজুড়ে নানা আয়োজনে ইস্টার সানডে উদযাপন। গির্জায় গির্জায় বিশ্ব শান্তির জন্য প্রার্থনা। ফিলিপিন্সে মোমবাতি প্রজ্বলন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ওমর ইনাদ। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রে। শনিবার দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের বড় বড় শহরের রাস্তায় নামেন লাখো মানুষ। কণ্ঠ তোলেন অভিবাসন নীতি, নাগরিক অধিকার ও গাজা ইউক্রেন ইস্যু নিয়ে। রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েও বিক্ষোভ করেন হাজারো মানুষ। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাজপথে যুক্তরাষ্ট্রের হাজারো মানুষ। রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্ক, শিকাগো কিংবা ডেনভার, প্রতিটি শহর যেন এক একটি প্রতিরোধের দুর্গ। অভিবাসন, নাগরিক অধিকার, কর্মী ছাঁটাই এবং গাজা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানুষের এই প্রতিবাদ। অভিবাসীদের স্বাগত জানানো প্ল্যাকার্ড ছিল অনেকের হাতে। হাজারো মানুষ কণ্ঠ তুলেছেন ফিলিস্তিনিদের পক্ষে। কেউ বা আবার ইউক্রেনের পতাকা উড়িয়ে আহ্বান জানান অবিলম্বে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের। রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েও বিক্ষোভ করেন হাজারো মানুষ। অভিবাসীদের সমর্থনে এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বের করে দেওয়ার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় অনেককে। যেসব বিশ্ববিদ্যালয়ে ট্রাম্প প্রশাসনের তহবিল কমিয়ে বা বন্ধ করে দেওয়ার হুমকিতে আছে, বিক্ষোভকারীরা তাদের প্রতি সংহতি জানিয়েছেন। এক পর্যায়ে বিক্ষোভকারীদের কয়েকজনকে আটক করে পুলিশ। এ সময় সেখানে উত্তেজনা তৈরি হয়। তবে পুলিশি বাধার পরও বিক্ষোভ চালিয়ে যান আন্দোলনকারীরা। 50-51 নামে পরিচিত এই বিক্ষোভ মার্কিন বিপ্লবের সূচনার 250তম বার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত। এর অর্থ 50টি প্রতিবাদ, 50টি অঙ্গরাজ্য ও একটি আন্দোলন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। রঙিন ঘুড়ির দখলে চীনের আকাশ উৎসবে 51 দেশের 257টি দলের অংশগ্রহণ। চীনে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব নিয়ে সংবাদ থাকছে, প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে। এবার গাজা প্রসঙ্গ, আবারও রক্তাক্ত গাজা। খান ইউনিস, আজ জাউইদা ও বেইত হানুনে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ একদিনে নিহত হয়েছেন 54 জন। হামাসকে চাপে ফেলতে আগের চেয়েও জোরালো সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত খান ইউনিসের মাওয়াসি শরণার্থী ক্যাম্প, যেখানে যুদ্ধের ভয়ে আশ্রয় নিয়েছিল হাজারো পরিবার। শনিবার সেই তাঁবুর মধ্যেই ভয়াবহ বোমা হামলা চালিয়েছে তেল আবিব। মৃত শিশুদের পাশে কাঁদছে ভাই বোন, বলছে ভাইয়ের বদলে তার মৃত্যু হলেই ভালো হতো। একই দিনে আজ জাওয়াইদা ও বেইত হানুনে আরও হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। আলাদা এসব হামলার ঘটনায় নিহত হয়েছেন অনেকেই। গাজায় অমানবিক আগ্রাসনের মধ্যেই টেলিভিশনে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ভাষণে তিনি জানান, একসঙ্গে 7টি ফ্রন্টে অভিযান চালাচ্ছে আইডিএফ। এই অভিযানকে পুনর্জন্মের যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছেন নেতানিয়াহু। হামাসের কোনো ধরনের শর্ত মেনে গাজায় আগ্রাসন থামানো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। বলেন, হামাসের শর্ত মেনে এ মুহূর্তে যুদ্ধ বন্ধ করে দিলে এতদিনের সব অর্জন ধুলোয় মিশে যাবে। তিনি জানান, রাফা দখল, ফিলাডেলফিয়া করিডোরের নিয়ন্ত্রণ, হামাসের শীর্ষ নেতাদের হত্যা না করলে এ যুদ্ধের যাত্রা কঠিন হতো। আমি আইডিএফকে দৃঢ় প্রতিক্রিয়া ও হামাসের উপর চাপ আরও বাড়ানোর নির্দেশ দিয়েছি। আমরা পুনর্জন্মের যুদ্ধে আছি, 7টি ফ্রন্টের যুদ্ধে আছি। এই যুদ্ধে অনেক বড় মূল্য দিতে হচ্ছে।
তবে শনিবার এ বক্তব্যের পর নেতানিয়াহু যখন মধ্য ইসরায়েলের মাজর এলাকায় সফরে যাচ্ছিলেন ঠিক তখনই রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা যুদ্ধ বন্ধ আর বন্দি মুক্তির স্লোগানে উত্তপ্ত করে তোলেন এলাকা। পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় সংঘর্ষ বেঁধে যায়। নেতানিয়াহুর প্রতি তাদের অভিযোগ, তিনি শুধু ধ্বংস ডেকে এনেছেন, মুক্তি নয়। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। টানা তৃতীয় দিনের মতো ইয়েমেনের রাজধানী সানা এবং হুদায়দায় যুক্তরাষ্ট্রের সিরিজ বিমান হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। শনিবার সন্ধ্যায় ইয়েমেন জুড়ে অন্তত 29টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের সানা, আমরান, মারিব ও হুদাইদা প্রদেশে এসব হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। এর দুদিন আগে হুদাইদা প্রদেশের রাস ইসা বন্দরে যুক্তরাষ্ট্রের আরেকটি হামলায় অন্তত 80 জন নিহত এবং 171 জন আহত হয়েছিলেন বলে জানিয়েছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। তুরস্কে ফিলিস্তিনিদের সমর্থনে বিরোধী দলের বিক্ষোভে বাধা দিয়েছে পুলিশ। স্থানীয় সময় শনিবার ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে পদযাত্রার চেষ্টা করে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি। এ সময় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের বিরুদ্ধেও স্লোগান দেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের বাধা দেয় নিরাপত্তা বাহিনী। এক পর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে ধাক্কাধাক্কি শুরু হয়। কয়েক দফা ধস্তাধস্তির পর আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় নিরাপত্তা বাহিনী। এলাকা জুড়ে চলাচলে আরোপ করা হয় বিধিনিষেধ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, নিরাপত্তা রক্ষার অজুহাতে পাকিস্তান থেকে বিতাড়িত হচ্ছেন লাখ লাখ আফগান নাগরিক। এক মাসেই ফেরত গেছে 19,500 অমানবিক আখ্যা তালেবান সরকারের। শেষ হয়েছে পারমাণবিক কর্মসূচি ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার আলোচনা। রোমে পরোক্ষ বৈঠকে কিছু অগ্রগতির বার্তা মিলেছে, তবে আল জাজিরা বলছে এখনও পরমাণু সমৃদ্ধকরণের মূল বিষয়গুলো নিয়ে দুপক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়নি। 26 এপ্রিল তৃতীয় দফায় বৈঠকে বসতে একমত হয়েছে দুদেশ। 4 ঘন্টার একটি বৈঠক। এই বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এক টেবিলেও বসেননি। ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আলাদা কক্ষে অবস্থান করেন, আর মাঝে দূত হিসেবে কাজ করছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। ইতালির রাজধানী রোমে এভাবেই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ বৈঠক। প্রথম ধাপের আলোচনাও একইভাবে সম্পন্ন করেছিল দুই পক্ষ। এত গোপনীয়তার মধ্যেও ইঙ্গিত মিলছে অগ্রগতির। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানিয়েছেন, বৈঠকে আগামী কয়েকদিন যুক্তরাষ্ট্র ও ইরান পরোক্ষ আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। এবারের আলোচনা গঠনমূলক ছিল বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দুই পক্ষই যে আলোচনা এগিয়ে নিতে রাজি তা নিশ্চিত করেছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। দ্বিতীয় দফার এই বৈঠকের পর তৃতীয় ধাপে আবারও ওমানের রাজধানী মাস্কাটে বৈঠকে বসতে একমত হয়েছে ওয়াশিংটন ও তেহরান। তার আগে চলবে কারিগরি আলোচনার আরও কিছু পর্ব। তবে আল জাজিরার এক প্রতিবেদন জানায়, ইরান বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারবে কিনা, নাকি ওয়াশিংটন যেমন চায় পুরো কর্মসূচি সম্পূর্ণভাবে গুটিয়ে ফেলতে হবে, দ্বন্দ্বের এই মূল বিষয় এখনো আলোচনা করা হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, কূটনৈতিক গতি বাড়লেও যুক্তরাষ্ট্রের প্রতি বিশ্বাস বাড়েনি ইরানের। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। জাতীয় নিরাপত্তা রক্ষার যুক্তিতে কয়েক লাখ আফগানকে বিতাড়িত করছে পাকিস্তান। চলতি মাসে এ পর্যন্ত প্রায় 20,000 আফগান নাগরিককে ফেরত পাঠিয়েছে ইসলামাবাদ। আগামী কয়েক মাসের মধ্যে প্রায় 20 লাখ আফগান শরণার্থী দেশে ফেরত যাবেন বলে জানিয়েছে তালেবান সরকার। জন্ম, জীবন আর স্বপ্ন সব ছিল পাকিস্তানে, কিন্তু এখন সেই দেশই দিচ্ছে বের করে দেওয়ার নির্দেশনা। আফগান উদ্বাস্তুরা বলছেন তারা কোনোদিন আফগানিস্তান দেখেইনি, তবু ফিরতে হচ্ছে সেই দেশে যেখানে ঘর নেই, ভবিষ্যৎ নেই, নিরাপত্তাও নেই। মাস জুড়ে প্রতিদিন ফেরত পাঠানো হচ্ছে 700 থেকে 800টি পরিবারকে। অভিবাসীদের চাপ সামলাতে না পেরেই লক্ষ লক্ষ আফগানকে দেশ ছাড়ার নির্দেশনা দিয়েছে পাকিস্তান। জাতিসংঘ জানায়, এপ্রিলে এরই মধ্যে 19,500 জনকে জোরপূর্বক ফেরত পাঠানো হয়েছে। বিবিসিকে তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে প্রায় 20 লাখ আফগান নাগরিককে ফেরত পাঠানোর নির্দেশনা দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানে বর্তমানে প্রায় 35 লাখ আফগান শরণার্থী রয়েছে।
আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান সরকারের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৈঠকে জোরপূর্বক আফগান নাগরিকদের ফেরত পাঠানোকে অমানবিক হিসেবে আখ্যা দিয়েছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। একই সঙ্গে এই গণনির্বাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তালেবান মুখপাত্র। তোরখাম সীমান্তে ফিরিয়ে দেয়া পরিবারগুলোর কষ্ট চোখে পড়ার মতো। মিলিটারি ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে সাময়িক ক্যাম্পে। তালেবান নিয়ন্ত্রিত শরণার্থী কর্তৃপক্ষ বলছে ২০ বছর আগে যারা গিয়েছিল তাদের অনেকের ঘরবাড়ি এখন ধ্বংসস্তূপ। সেই সঙ্গে উঠছে সীমান্তে হয়রানির অভিযোগ। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধে আটকে গেল যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের ডেলিভারি। বাড়তি শুল্কে বিরাট চাপ এড়াতে নতুন উড়োজাহাজ যুক্তরাষ্ট্রে ফেরত পাঠালো চীনা এয়ারলাইন্স। এতে ফের চাপের মুখে বোয়িং। ট্রাম্পের বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের বলি হলো মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। গেল সপ্তাহে নিজেদের বিমান সংস্থাগুলোকে বোয়িং এর উড়োজাহাজ ডেলিভারি না নেওয়ার নির্দেশ দেয় চীন সরকার। এরই প্রেক্ষিতে চীনের জিয়ামেন এয়ারলাইন্সের জন্য তৈরি করা বোয়িং 737 ম্যাক্স বিমানটি রোববার যুক্তরাষ্ট্রের সিয়াটেলে অবস্থিত কোম্পানির উৎপাদন কেন্দ্রে ফেরত পাঠানো হয়েছে। জিয়ামেন এয়ারলাইন্সের ব্র্যান্ডিং অনুযায়ী উড়োজাহাজটি রঙও করা হয়েছিল। দীর্ঘ ৫,০০০ মাইল ফেরত যাত্রা করা উড়োজাহাজটি ডেলিভারির আগে ঝাউসানে বোয়িং এর কমপ্লিশন সেন্টারে চূড়ান্ত প্রস্তুতির অপেক্ষায় থাকা কয়েকটি বিমানের একটি। ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যের ওপর আরোপ করা ১৪৫% শুল্কের পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যের ওপর ১২৫% শুল্ক আরোপ করেছে চীন। এতে একটি নতুন 737 ম্যাক্স মডেলের দাম প্রায় $৫,৫০,০০,০০০ উঠে যাওয়ায় উড়োজাহাজের ডেলিভারি নিয়ে চীনা এয়ারলাইন্সগুলোর জন্য তা বিরাট অর্থনৈতিক চাপ হয়ে দাঁড়াতে পারে। শুল্কযুদ্ধের ফলে চীনের বাজারে বোয়িং বিমানের যে ঘাটতি দেখা দিতে চলেছে তা মোকাবেলা করা চীনের বিমান খাতের জন্য কঠিন। কেননা ফরাসি প্রতিষ্ঠান এয়ারবাসের উৎপাদন সক্ষমতা অসীমিত, আর চীনের স্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট কর্পোরেশন অফ চায়না লিমিটেড কোম্যাকো ব্যাপকভাবে যুক্তরাষ্ট্রের উৎপাদিত ইঞ্জিনের ওপর নির্ভরশীল। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন বিগত বছরগুলোতে চীনের বিমান সংস্থা ও লিজিং সংস্থাগুলো খুচরা যন্ত্রাংশের মজুত তৈরি করেছে। তা দিয়ে এই খাতের কিছুটা চাহিদা মেটানো সম্ভব। পাশাপাশি এয়ারবাস থেকে বাড়তি ইঞ্জিন সরবরাহের বায়না করেছে চীন সরকার। ওই ইঞ্জিনগুলো যুক্তরাষ্ট্রের উৎপাদিত হলেও ফরাসি উড়োজাহাজের অংশ থাকায় তাতে বিপুল পরিমাণের মার্কিন শুল্কের প্রভাব পড়বে না। বোয়িং এর সবচেয়ে বেশি বিক্রিত হওয়া মডেল 737 ম্যাক্স। যুক্তরাষ্ট্রের বিমান শিল্প কয়েক দশক ধরে শুল্কমুক্ত সুবিধা ভোগ করে আসছে। 737 মডেলটি গত কয়েক বছরে বেশ কয়েকটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় ব্যাপকভাবে ব্যবসায়িক ক্ষতির মুখে আছে বোয়িং। এর মধ্যে ট্রাম্পের শুল্ক কোম্পানিটির ওপর মরার ওপর খাড়ার ঘা হয়ে অভিভূত হলো। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো থাকছে। জার্সি জুতা পরে মানুষের মতো দৌড়াচ্ছে রোবট। বেইজিংয়ে প্রথমবার রোবটের হাফ ম্যারাথন প্রতিযোগিতা, তিয়ানগং আল্ট্রার দুর্দান্ত জয়। বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের জন্য তৃতীয় ধাপের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রাম এলাকা, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে ভ্রমণের চতুর্থ ধাপের সতর্কতা অর্থাৎ ভ্রমণ নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে ভ্রমণ নির্দেশিকাটি হালনাগাদ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে বিভিন্ন স্থানে হঠাৎ বিক্ষোভ দেখা দিচ্ছে, তাই মার্কিন নাগরিকদের সব ধরনের সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকার দূতাবাসে কর্মরত মার্কিন কর্মীদের রাজধানীর বাইরে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধ করা হয়েছে। ধর্মীয় রীতিনীতি মেনে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ইস্টার সানডে। যীশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেমে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় পুনরুত্থানের আনুষ্ঠানিকতা। জেরুজালেমে কঠোর নিরাপত্তার মধ্যে শেষ হয় বিশেষ প্রার্থনা। মোমবাতি হাতে অতীতের করা ভুল ত্রুটি ও পাপ মোচনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন ফিলিপিন্সের ক্যাথলিক খ্রিস্ট ধর্মাবলম্বীরা। আতশবাজির আলোতে শত বছরের পুরানো ঐতিহ্য মেনে উৎসবে মাতেন গ্রিসে চিওস দ্বীপের বাসিন্দারা। চারদিকে আতশবাজির ঝলকানি। শত বছরের পুরনো ঐতিহ্য মেনে এবারও গ্রিসের চিওসে উদযাপিত হয়েছে ইস্টার সানডে।
স্থানীয় সময় শনিবার রাতে শুরু হয় ব্যতিক্রমী এই আতশবাজির খেলা। এতে অংশ নেন চিওসের এরিথিয়ান এবং সেন্ট মার্ক গির্জার অনুসারীরা। এর মূল লক্ষ্য হলো হাতে বোনা আতশবাজি দিয়ে একে অপরের গির্জার ঘণ্টায় শব্দ করা। এটি শুধু একটি খেলা নয়, বরং পুরো দ্বীপের অংশগ্রহণে এক সামাজিক উৎসব। চিওসের এই ভিন্নধর্মী উৎসব শুরু হয় উসমানীয় শাসনের অধীনে 1900 শতক থেকে। সে সময় কামান ব্যবহার করা হলেও এখন ব্যবহার করা হয় তুলনামূলকভাবে কম ক্ষতিকর এই আতশবাজি। আয়োজনে পিছিয়ে নেই ফিলিপিন্সও। একই দিন ভোর রাতে সালবং শোভাযাত্রায় অংশ নেন কুজন সিটির বাসিন্দারা। এ সময় মোমবাতি হাতে অতীতে করা ভুল ত্রুটি ও পাপ মোচনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তারা। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে জমকালো আয়োজনে উদযাপিত হচ্ছে ইস্টার সানডে। মৌসুমী সাথী, সময় সংবাদ। বিশ্বে প্রথমবারের মতো মানব সদৃশ রোবটের হাফ ম্যারাথন অনুষ্ঠিত হলো চীনের বেইজিংয়ে। প্রতিযোগিতায় প্রথম হয়ে চীনা প্রকৌশলীদের উদ্ভাবনী শক্তি আর অধ্যাবসায়ের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে রোবট তিয়ানগং আলট্রা। বেইজিংয়ের ইকোনমিক টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট অঞ্চলে রোবটের দৌড় প্রতিযোগিতা শুরু হতেই মাঠ কাঁপিয়ে ছুটে চলে 20টি টিমের মানব সদৃশ রোবট। তাদের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে লক্ষ্যে পৌঁছায় তিয়ানগং আলট্রা। সময় লাগে 2 ঘন্টা 40 মিনিট 42 সেকেন্ড। রোবটের গঠন ও সফটওয়্যারের ধারাবাহিক উন্নয়ন এর স্থিতিশীলতা নিশ্চিত করেছে, যা আমাদের মতো গবেষক এবং পুরো শিল্প খাতের জন্য বড় অর্জন। 1.8 মিটার লম্বা আর 55 কেজি ওজনের তিয়ানগং আলট্রার গতি গত 1 বছরে ঘন্টায় 6 থেকে বেড়ে 12 কিলোমিটারে পৌঁছেছে। রোবটটি হুইসি কাউ বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্মের মাধ্যমে আরও বুদ্ধিমান হয়েছে। দৌড়ের সময় গড় গতি ছিল ঘন্টায় 7 থেকে 8 কিলোমিটার। প্রথম যখন শুনলাম একটা রোবট এতটা দৌড়াবে, অবিশ্বাস্য মনে হয়েছিল। আগে এমন কিছু দেখিনি। মাত্র 1 বছর আগেও রোবটটি কিছু মিটার দৌড়াতেই হিমশিম খেত। এখন সে হাফ ম্যারাথন শেষ করছে নির্বিঘ্নে। গবেষকরা বলছেন তিয়ানগং এখন তাদের সন্তানের মতো, যাকে দাঁড় করানো, হাঁটা, দৌড়ানো সবই ধাপে ধাপে শিখিয়েছেন তারা। এই হাফ ম্যারাথন রোবট প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করল, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা আর বাস্তব অভিযোজনের যুগলবন্দী হয়ে তৈরি হচ্ছে ভবিষ্যতের সহচর। সংশ্লিষ্টরা বলছেন এই সফলতা শুধু রোবটের নয়, প্রতিটি চীনা প্রকৌশলী নিরলস পরিশ্রম আর উদ্ভাবনী চেতনার প্রতিচ্ছবি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। চীনের শানডং প্রদেশে শুরু হলো 42তম আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। বিশ্বের 51টি দেশের 257টি দল অংশ নেয় বিশাল এই আয়োজনে। উৎসবে রয়েছে সাংস্কৃতিক প্রদর্শনী, পর্যটনের প্রচার এবং ব্যবসায়িক বিনিময় সহ অর্ধশতাধিক ইভেন্ট। নানা রঙের ঘুড়িতে আকাশ জুড়ে সাজ সাজ রব, যেন শিল্পীর তুলিতে আঁকা ক্যানভাস। উড়ছে কাগজের তৈরি বড় বড় ড্রাগনও। স্থানীয় সময় রোববার চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের ওয়েইফাং শহরে শুরু হয় 42তম আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। বর্ণিল এই আয়োজনে অংশ নেয় বিশ্বের 51টি দেশের 257টি দল। এবারের উৎসবে রয়েছে অর্ধশতাধিক ইভেন্ট। এর মধ্যে ঘুড়ি প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রদর্শনী, পর্যটনের প্রচার এবং ব্যবসায়িক বিনিময় বিশেষভাবে উল্লেখযোগ্য। 1984 সাল থেকে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসব এখন বিশ্ব সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। ঘুড়ির জন্মভূমি হিসেবে খ্যাত ওয়েইফাং শিল্প আর ইতিহাসের ধারক। এখানকার তৈরি করা ঘুড়ির খ্যাতি বিশ্বজোড়া, যার সূচনা হয় 1000 বছরেরও আগে। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। অভিবাসী বিতরণ ও গাজা ইউক্রেন নীতির বিরোধিতায় রাজপথে লাখো মানুষ। হোয়াইট হাউসের সামনে থেকে কয়েকজন আটক। এবং বিশ্বজুড়ে নানা আয়োজনে ইস্টার সানডে উদযাপন। গির্জায় গির্জায় বিশ্ব শান্তির জন্য প্রার্থনা। ফিলিপিন্সে মোমবাতি প্রজ্বলন। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ের।